হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা বাঁকুড়া ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে কিন্তু আমি আলোচনা করব বিকেইউ সেকেন্ড সেমিস্টার মেজর অবলিক মাইনর বা এমডিসি হিস্ট্রিতে তোমাদের সেম প্যাটার্ন রয়েছে। ইউনিট নাম্বার 6 থেকে তোমাদের ম্যানর ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি নিয়ে কিন্তু আজকের ক্লাসটিতে আলোচনা করব। ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের সঙ্গে যুক্ত হবে, নোটসপত্র সাজেশন সমস্ত কিছু নেবে, তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি যেটা রয়েছে মাত্র 499 মেজর কোর্সের জন্য, এবং বাকি যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলো তোমরা সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাচ্ছ যদি কেউ মেজর সাবজেক্টের জন্য আমাদের সেন্টারে জয়েন করো। চলো শুরু করছি। আজকে ম্যানর ব্যবস্থার বৈশিষ্ট্যগুলো কি রয়েছে এই নিয়ে আজকের ক্লাসটিতে আমি আলোচনা করব। ম্যানর ব্যবস্থা কি বলেছে দেখে নেই। দেখো, মধ্যযুগের সামন্ততান্ত্রিক কাঠামোয় ইউরোপের বেশিরভাগ মানুষ গ্রামে বসবাস করতো। এখনও সোসাইটির বহু মানুষ কিন্তু গ্রামেই বসবাস করে, তাই না? তাহলে মধ্যযুগে ইউরোপে যদি আমরা লক্ষ্য করি, সেই মধ্যযুগের ইউরোপে কিন্তু বেশিরভাগ মানুষই কিন্তু গ্রামে বসবাস করতো বা গ্রামে থাকতো। ওকে, বলছে এই রকম এক বা একাধিক গ্রাম নিয়ে গড়ে উঠতো ম্যানর ব্যবস্থা। তাহলে অনেকগুলো গ্রাম নিয়ে, যেমন আমরা বলি কয়েকটা গ্রাম নিয়ে ব্লক গড়ে ওঠে, ঠিক মধ্যযুগে ইউরোপে কিন্তু কয়েকটা গ্রাম নিয়ে বা এক বা একাধিক গ্রাম নিয়ে ম্যানর ব্যবস্থা গড়ে উঠতো। গ্রামের সামন্তপ্রভুর অধীনস্থ যে জমি চাষ করার জন্য ইউরোপে যে ব্যবস্থা গড়ে উঠেছিল তাকে ম্যানর ব্যবস্থা বলা হতো। মনে করো আমি একজন সামন্তপ্রভু, আমার অধীনস্থ এটা জমি আছে। এবার এই জমিতে তো আমি যেহেতু সামন্তপ্রভু জমির মালিক, এবার আমি তো নিশ্চয়ই এই জমিতে চাষাবাদ করব না। আমি কি করব? কিছু মানুষকে দিয়ে চাষাবাদ করাবো। তাহলে এই যে ব্যবস্থাটা গড়ে উঠেছিল চাষাবাদকে কেন্দ্র করে ইউরোপে, তাকে বলা হয়েছে ম্যানর ব্যবস্থা বা ম্যানর সিস্টেম। ফ্রান্সে ম্যানর ব্যবস্থা সেইনেরই তোমার হচ্ছে নামেও কিন্তু বা সেইনেরই ব্যবস্থা নামেও কিন্তু পরিচিত ছিল। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। নেক্সট আমরা ক্লাসিফিকেশনে চলে যাবো, ক্লাসিফিকেশন নয়, ফিচার্সে চলে আসবো বা ক্যারেক্টারিস্টিক্সে চলে আসবো। এখানে ম্যানর ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি কি কি রয়েছে দেখে নেব। বলছে মধ্যযুগের সামন্ততান্ত্রিক কাঠামোয় ইউরোপের বেশিরভাগ মানুষই কিন্তু গ্রামে বসবাস করতো, এবং এরা এদের যে এই গ্রামগুলিকে বলা হতো ম্যানর। গ্রামের সামন্তপ্রভুর অধীনস্থ জমি চাষ করার জন্য ইউরোপে যে ব্যবস্থা গড়ে উঠেছিল তাকেই আমরা ম্যানর ব্যবস্থা বলছি। এবার মধ্যযুগের ইউরোপে গড়ে ওঠা ম্যানর ব্যবস্থার যে কিছু বৈশিষ্ট্য ছিল সেই বৈশিষ্ট্যগুলো কি কি? প্রথমত হচ্ছে ম্যানর হাউস। ম্যানর হাউস কি? মনে করো আমি সামন্তপ্রভু, আমার এলাকায় একটা জমি আছে এবং জমিকে কেন্দ্র করে এটা বিশাল বড় একটা হাউস গড়ে উঠতো, এবং সেই হাউসে থাকতো ম্যানর প্রভু অর্থাৎ সামন্ততান্ত্রিক প্রভু। তো একে বলতো ম্যানর হাউস। বলছে প্রতিটি ম্যানর অঞ্চলে ম্যানর প্রভুর খামার বাড়ি অর্থাৎ ম্যানর হাউস থাকতো। এটি ছিল সামন্ত প্রভুদের স্থানীয় প্রশাসনিক কেন্দ্র। ম্যানর হাউসে খাওয়ার জন্য ঘর থাকতো, হল ঘর, তারপরে শোয়ার ঘর, উপাসনা ঘর, ভৃত্যদের কর্মচারীদের জন্য ঘর, ঘোড়ার আস্তাবল ঘোড়া রাখার জন্য যে জায়গা তাকে বলতো ঘোড়ার আস্তাবল প্রভৃতি সব কিছুই কিন্তু থাকতো। এবং রাতে মোমবাতি এবং মশালের আলোয় কিন্তু হাউস কিন্তু আলোকিত হতো। এখানে কিন্তু কোনো বিদ্যুৎ পরিষেবা কিন্তু সেই সময় ছিল না মধ্যকালীন ইউরোপে। বোঝা গেল বিষয়টা? তাহলে ম্যানর ব্যবস্থার মূল বৈশিষ্ট্য ছিল ম্যানর হাউস। ওকে, নেক্সট অর্থনৈতিক দিক সম্পর্কে আমরা আলোচনা করব। ম্যানর ব্যবস্থার আরেকটি বৈশিষ্ট্য অর্থনৈতিক দিক। বলছে সামন্ততান্ত্রিক ব্যবস্থার অর্থনৈতিক দিক ছিল ম্যানর ব্যবস্থা। ওকে, ম্যানরে সামন্তপ্রভুর অধীনে কৃষক ও ভূমিদাসরা উৎপাদন কার্যে অংশ নিয়ে দেশের অর্থনীতিকে সচল রাখত। তবে এখানকার অর্থনীতি ছিল একেবারেই আঞ্চলিক অঞ্চল ভিত্তিক। ম্যানরের এই অর্থনৈতিক দিকটির ওপর নির্ভর করেই কিন্তু সামন্ততন্ত্রের সামরিক দিকটি কিন্তু টিকে ছিল। তাহলে অর্থনৈতিক দিকটা আশা করি বুঝতে পেরেছো। দেন আমরা চলে আসবো জমির চরিত্র বলে যে পয়েন্টটা রয়েছে সেখানে। প্রতিটি ম্যানরের যে বিপুল পরিমাণ জমি ছিল তার মধ্যে ছিল চাষের জমি, পশুচারণ ভূমি, জলাভূমি, পতিত জমি, জঙ্গল, কৃষকদের গৃহ, গির্জা, শ্রমিক কারিগরদের বাসগৃহ ইত্যাদি। এখানে মূলত দুই প্রকারের জমি ছিল। এক হচ্ছে ডিমিন বা প্রভুর খাস জমি, এবং 2 নম্বর বলছে কৃষকদের বসতি, আবাদি এবং পশুচারণ জমি। ওকে, নেক্সট আমরা চলে আসবো। বলছে জমির বন্টন। নেক্সট পয়েন্ট ছিল জমির বন্টন। এবার এখানে জমির বন্টনে কি বলেছে একটু দেখে নেব আমরা। জমির বন্টনে বলেছে আবাদি জমির কিছু কিছু অংশ সামন্তপ্রভু নিজের দখলে রেখে বাকি জমি কৃষকদের মধ্যে কিন্তু বন্টন করে দিতেন। সামন্তপ্রভু তার নিজের দখলে রাখা জমিতে স্বাধীন কৃষক, আধা স্বাধীন কৃষক বা ভিলেন এবং ভূমিদাস বা সারদের বেগার শ্রমের দ্বারা কিন্তু উৎপাদন কার্য চালাতেন। অবশিষ্ট জমি ম্যানরে
বসবাসকারী অন্তত 12 থেকে 60টি কৃষক পরিবারের মধ্যে বণ্টিত হতো। প্রভুকে বার্ষিক বিভিন্ন ধরনের কর ও বেগার শ্রম দিয়ে তারা এই জমি ভোগ করতে পারত। এবার আমরা চলে আসবো উৎপাদন ব্যবস্থা, যে ম্যানর ব্যবস্থায় উৎপাদন ব্যবস্থাটা কী করে হতো, ম্যানর সিস্টেমে। এখানে বলছে ম্যানরের জমিতে প্রথম দিকে বছরে 2টি এবং পরে 3টি চাষ হতো। উৎপাদন হতো মূলত গ্রামের প্রয়োজনের ওপর ভিত্তি করেই। ম্যানর বা গ্রামে বসবাসকারী অসংখ্য মুক্ত কৃষক, তোমার বলছে আধা স্বাধীন কৃষক এবং ভূমিদাস সীমাহীন তোমার হচ্ছে পরিশ্রম করে খাদ্য উৎপাদন এবং পরিশ্রমসাধ্য বিভিন্ন কাজগুলি করে মানুষের জীবনযাত্রাকে কিন্তু সচল রেখেছিল। তবে অনুন্নত প্রযুক্তির জন্য উৎপাদনের পরিমাণ কিন্তু কম হতো। ওকে, তো এই ছিল আজকের এই ক্লাসটি, তোমাদের সঙ্গে ডিটেলসে আলোচনা করলাম। তোমরা অবশ্যই যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তোমাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দে, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনগুলো তুমি সবার আগে পেতে পারো। অনলাইনে যুক্ত হতে চাইলে সময় নষ্ট করো না, আমাদের অফিসিয়াল নাম্বার 6295916282 এবং 7076398606 নম্বরে তুমি চাইলে সরাসরি যুক্ত হতে পারো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।